আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে তোমাদের এই সময়টাতে অ্যাকচুয়ালি অঙ্কের ক্লাস হয়, কিন্তু আজকে আমরা অঙ্ক না, আজকে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের যে বইটা রয়েছে, যেটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, আমাদের পুলিশ কনস্টেবলের বইয়ের 4 নম্বর মক টেস্ট আজকে আমরা গোড়াটা এখানে আলোচনা করব। আমরা অবশ্যই এখানে দেখবো যে আমাদের বইটাতে কি কি রয়েছে। 4 নম্বর মক টেস্টের প্রত্যেকটা প্রশ্ন, ছোট থেকে বড় যাবতীয় যত প্রশ্ন উত্তর রয়েছে, যেখানে আমাদের কিন্তু অবশ্যই মাথা রাখবে যে অঙ্ক, রিজনিং, জিকে এবং ইংলিশ মিলে মোট 85 নম্বরে 30খানা মক টেস্ট রয়েছে। এবং এই যে বইটা তোমরা যদি নিয়ে প্রিপারেশন নাও, তার আগে আমি অবশ্যই বলবো একবার দেখে নাও এই বইটা তোমাদের কি রয়েছে। তোমরা দেখে নিয়ে যদি মনে হয় যে ঠিকঠাক, অবশ্যই করো, কারণ আমি যা দিয়েছি এটা তোমরা কোনো ওয়েস্ট বেঙ্গল কোনো বইয়ে পাবে না, এটা তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি। জাস্ট একবার দেখে নাও। সেখানে তোমরা নিচে গিয়ে ফ্লিপকার্ট, অ্যামাজন বা মেশো সবেরই লিঙ্ক পেয়ে যাবে, বা আমাদের কুরিয়ার সার্ভিস থেকে যদি তোমরা অর্ডার করো সেটাও তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে অর্ডার করতে পারবে। এই বইয়ের মধ্যে আমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারে সব তো আনা সম্ভব না, মোটামুটি 10% মতো যে সকল আমাদের ক্লাসরুম, আমাদের সাকসেস স্টোরিজ, আমাদের প্রিপারেশন সবকিছু আমাদের কিন্তু যারা যারা সাকসেসফুল হয়েছে সবই ছবি সহ সবই রয়েছে। এবারেও আমাদের এই যে কোশ্চিন বিয়েটা রয়েছে, আমাদের যে বইটা রয়েছে, এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমাদের কোচিং সম্পর্কে, কোচিংয়ে আমাদের কি কি প্রিপারেশন দেওয়া হয়, কোন কোন পার্টগুলো রয়েছে, এবং তারপরে রয়েছে পেজ নাম্বার সহ কন্টেন্ট, যেখানে আমাদের প্রত্যেকটা পেজ নাম্বার দেওয়া রয়েছে এবং পেজ নাম্বারে মেনশন করা রয়েছে কতগুলো মক টেস্ট কিভাবে আছে। অবশ্যই এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় কভার আপ করে দেওয়া রয়েছে। এবং আমরা দেখে নেব, আমরা 1, 2 এবং 3 এই তিনটেই কিন্তু আমরা এখানে কমপ্লিট করে দিয়েছিলাম, তাই না? আমরা প্রত্যেকটা মক টেস্ট কমপ্লিট করে দিই। যদি মক টেস্টের যদি তোমরা না পেয়ে থাকো, তোমরা কিছুই না, তোমরা ভিডিওসে চলে যাবে, বা তোমরা যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে পিছন দিকে চলে যাবে, সেখানে কিন্তু আরামসে সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আমরা দেখে নিই আমাদের 4 নম্বর মক টেস্টটা কোথায় রয়েছে। এটা গেল 3 নম্বর, এর পরবর্তী পার্টটাই আমাদের রয়েছে 4 নম্বর। এবং আমাদের মক টেস্টের মধ্যে কি কি রয়েছে, প্রশ্ন, উত্তর এবং ব্যাখ্যা সবকিছুই কিন্তু আমি তোমাদের এখানে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পর্যালোচনা করে দেব। ঠিক আছে? ওকে, তো এই রয়েছে আমাদের হলো 4 নম্বর যে মক টেস্ট সিরিজ, এই হলো আমাদের 4 নম্বর মক টেস্ট। আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমাদের 85টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে জিকে, তারপরে অঙ্ক, রিজনিং এবং ইংলিশ 4টা পার্টি রয়েছে। এবং আমাদের এখানে 4টা যে প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো তো রয়েছে প্রশ্ন আকারে, যেখানে এমসিইউ করে, যেগুলো তোমরা 100% গ্যারান্টি দিয়ে বলছি এই প্রশ্ন বা এই প্যাটার্নের প্রশ্নগুলোই তোমরা পাবে, এটা নিয়ে কোনো ভুল নেই। তারপরে রয়েছে তোমাদের এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমাদের যে বইটা রয়েছে, বইয়েরও ঠিক সেইভাবেই কিন্তু একদম সাজানো রয়েছে, একদম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এইভাবেই পরপর সাজানো রয়েছে। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো যখনই পার হয়ে যাবে, তারপরে তোমরা পাবে ব্যাখ্যা সহ উত্তর। স্টুডেন্টস, মনে রাখার বিষয় শুধু কিন্তু ব্যাখ্যা আমাদের ওইটুকুই না। কি ব্যাখ্যা? মানে ধরে নাও এই প্রশ্নটা যেটা ছিল, যেই প্রশ্ন থাক না কেন, সেই প্রশ্নের ওপরে যে অপশনসগুলো রয়েছে, সেই অপশনগুলো আর পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসতে পারে টোটালটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। যেমন সংবিধানের প্রশ্ন কি রয়েছে দেখো, সেখানে বর্তমানে 34 জন বিচারক রয়েছেন, যারা ভারতের সুপ্রিম কোর্টের দেশের সর্বোচ্চ আদালত নিয়ে গঠিত। সর্বোচ্চ সম্ভাব্য ক্ষমতা হলো 34, এবং সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতির বয়স হচ্ছে 65 বছর। এবার যাই প্রশ্ন থাক না কেন, সম্পূর্ণ অ্যানালাইসিস কিন্তু করে দেওয়া রয়েছে। তো এই সেরা বইটা অবশ্যই তোমরা কিন্তু কেউ ভুল করো না, একবার করে হলেও প্র্যাকটিস করার জন্য। আজকের ভিডিওটা তো তোমরা অবশ্যই পুরোটা দেখবে, তার পাশাপাশি তোমাদের বলে নিই, দেখবার পরে আমাদের এই বইটা কিন্তু অর্ডার করতে ভুলো না। তোমাদের যেখানে কম পড়বে তোমরা সেখান থেকে অর্ডার করতে পারবে। যদি কোনো কারণেও তাও মনে হয় যে এখানে বেশি হয়ে যাচ্ছে, আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজন বা মেশোতে দামটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, কোনো চিন্তার কারণ নেই স্টুডেন্টস। তোমাদেরকে সিম্পলি বলে দিচ্ছি, আমাদের এই নাম্বারটা রয়েছে 8597184264। জাস্ট এই নাম্বারটাতে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, বলো যে আমরা মানে এই বইটা অর্ডার করতে চাই, বইটা মেনশন করে দেবে, তোমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের যে বইটা রয়েছে সেই বইটার কোথায় লোকেশন ওয়াইজ তোমাদের ইয়েটা হয়, তোমাদের কত কি ডেলিভারি চার্জেস লাগবে, সেখানে তোমাদের পাঠিয়ে দেওয়া হয়। তোমরা পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট দিয়ে দিলেই তোমাদের 7 থেকে 10 দিনের মধ্যে বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। যদি তোমাদের মনে হয় ওখানে বেশি পড়ছে, অবশ্যই ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলো অনেকটাই বেশি পড়ে, যদি মনে হয় এখানে কম পড়ছে, তোমরা ডাইরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কোরিয়ার সার্ভিস তো তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে, কোনো চিন্তার কারণ নেই। তো আমরা হয়ে গেল এই বিষয় সম্পর্কে, তো সম্পূর্ণ তোমাদেরকে আলোচনা আমি করেই দিলাম। আমি ভিডিওর শেষে তারপরেও দেখিয়ে দেবো যে আমাদের যে ব্যাখ্যাগুলো রয়েছে পরপর, সেই ব্যাখ্যাগুলো তো কি কি রয়েছে সবই দেখিয়ে দেবো।
আগে আমরা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো এবং মনে রাখবো স্টুডেন্টস, আমরা কিন্তু শুধুমাত্র এখানে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো, ব্যাখ্যা নিয়ে নয়, নাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। হ্যাঁ, তো তোমরা বইটা নিয়ে অবশ্যই ব্যাখ্যাগুলো দেখে নিতে পারবে। ওকে, তো আজকের আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। বলেছে ইউরোপ যেটা রয়েছে সেটা কোন গ্রহের উপগ্রহ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ইউরোপা হবে। ঠিক আছে, ওটা ইউরোপা বলা হয়, মানে ইংলিশ থেকে বাংলায় উচ্চারণ করলে ইউরোপ চলে আসে, অ্যাকচুয়ালি বাংলায় উচ্চারণ করলে ইউরোপা হবে। ইউরোপ কোন গ্রহের উপগ্রহ? তো আমাদের সঠিক উত্তর কি হবে? বৃহস্পতি, শনি, ইউরেনাস না নেপচুন? তো আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো শনি, অর্থাৎ অপশন বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। অপশন বি হলো এখানকার সঠিক উত্তর। এটা ছিল আমাদের একটি ভূগোল থেকে প্রশ্ন। এবার আসছে আমাদের একটা কনস্টিটিউশনের প্রশ্ন। দেশের সংবিধানকে আইনজীবীর স্বর্গরাজ্য বলা হয়, মানে কোন দেশের সংবিধানকে ভারতের আইন মানে বলা হয়, আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে? তো এটা একদম সিম্পল কোশ্চেন, এটা আমাদের হবে অপশন সি, ভারত। ভারতের সংবিধানে অনেক ধারা রয়েছে, অনেক আইনি জটিলতা রয়েছে। এই জটিলতার জন্য আইনজীবীরা চাইলে অনেক কিছু এটা নিয়ে করতে পারে, অনেক লং করতে পারে কোনো কেসকে, মামলাকে। তো সেই কারণে এটাকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 65, 62, 60 না 68? তো রাইট অ্যান্সার হবে আমাদের 65 বছর। আমি একটু আগে এটারই ব্যাখ্যা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, যে ওখানে কিন্তু শুধু ওইটুকুই লেখা নেই, আমাদের সর্বোচ্চ আদালতে কি কি আর হতে পারে সবই কিন্তু ওখানে দেওয়া রয়েছিল। বিমান নির্মাণে কোন ধাতু ব্যবহার করা হয়? প্ল্যাটিনাম, লোহা, ডুরালুমিন না টাইটানিয়াম? তো তোমাদের 4 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সারটা হবে সেটা হলো টাইটানিয়াম। তোমাদের বিমান নির্মাণে যে ধাতুটা ব্যবহার করা হয় সেটা হলো আমাদের হচ্ছে টাইটানিয়াম, অপশন ডি রাইট অ্যান্সার। নিম্নোক্ত কোনটি একটি প্রত্যক্ষ কর? বিক্রয় কর, কাস্টম ডিউটি, জল কর না আয়কর? প্রত্যক্ষ কর বলতে আমাদের ডিরেক্ট ট্যাক্সকে বোঝানো হয়ে থাকে। তো আমাদের এদের মধ্যে কোনটা আমাদের ডিরেক্ট ট্যাক্স? একমাত্র ইনকাম ট্যাক্স, অর্থাৎ আয়কর। আয়করটাই কিন্তু শুধুমাত্র স্টুডেন্টস আমাদের ডিরেক্ট ট্যাক্স, বাকি বিক্রয় কর, এক্সাইজ যেটা রয়েছে আমাদের, কাস্টম ডিউটি, তারপরে জল কর, এই সকল যে ট্যাক্সেস গুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা পরোক্ষ কর, এগুলো কিন্তু কোনোটাই ডিরেক্ট ট্যাক্স নয়। 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কি রয়েছে আমাদের এখানে। বলেছে কত সালে নবাব সিরাজদৌল্লা বাংলার সিংহাসনে বসে? 1757, 1739, 1756 না 1757? তো আমাদের 6 নম্বর প্রশ্ন যে রাইট অ্যান্সারটা আমাদের কি হবে? 1756। তিনি কিন্তু সিংহাসনে বসেন এবং তারপরে এই 1757 সালে 23শে জুন কিন্তু ইংরেজদের সঙ্গে তার পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং বাংলার স্বাধীন নবাব কিন্তু তাকেই বলা হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। বলেছে সিয়ার উল মুতাক্ষরিনের রচয়িতাকে? গুলাম হোসেন, আরিফ মোহাম্মদ, নাসির হোসেন না শাহাবুদ্দিন? তো আমাদের 7 নম্বর প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের গুলাম হোসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু স্টুডেন্টস, একটা আমাদের স্ট্যাটিকের প্রশ্ন যেখান থেকে বই এবং নাম এবং রাইটার অবশ্যই প্রয়োজন পড়ে। তো রাইট অ্যান্সার আমাদের গুলাম হোসেন। জাট উপজাতি প্লেটো নামে পরিচিত কে? জাট উপজাতি প্লেটো নামে কে পরিচিত? রাজারাম, চূড়ামন, সুরজমাল না মদন সিং? তো আমাদের 8 নম্বর প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশন সি, সুরজমাল। সুরজমাল হলো আমাদের কিন্তু জাট উপজাতির প্লেটো নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কে নানা সাহেব নামে পরিচিত ছিল? তো আমাদের মাথায় রাখবে এটা আমাদের সময়কার মারাঠাদের বলা হয়েছে। মারাঠাদের কে তোমাদের হচ্ছে চাণক্য নামে পরিচিত, মারাঠা জাতির চাণক্য। তো আমাদের অপশনগুলো কি রয়েছে? বালাজি বাজিরাও, বাজিরাও 1, বালাজি বিশ্বনাথ না তোমাদের হচ্ছে মাধবরাও? তো তোমাদের 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশন বি, বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও আমাদের হচ্ছে মারাঠা জাতির চাণক্য নামে পরিচিত। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং নানা ফড়নবিশকে কি বলা হয়? আমাদের মারাঠা জাতির মেকিয়াভেলি বলা হয়ে থাকে। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা জেনারেলি তোমাদের পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যায়। বীরজিস কাদেরকে বলা হতো? দ্য নিজাম অফ হায়দ্রাবাদ, দ্য নবাব অফ ঔধ, দ্য মোগল এম্পায়ার, দ্য নবাব অফ বেঙ্গল? তো বীরজিস মেইনলি কাদের বলা হতো স্টুডেন্টস? তো তোমাদের এই 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সেটা হলো নবাব অফ ঔধ। ঔধের নবাব বা রাজাদেরকে কি বলা হতো? বীরজিস। পরবর্তী প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা কোন ভাইসরয় কে বাতিল করেছিল? এই মানে ভার্নাকুলার যে প্রেস অ্যাক্টটা ছিল সেটা বাতিল কে করেছিল? তো আমাদের যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সেটা কিন্তু আমাদের তোমাদের হচ্ছে যেটা ছিল এটা অ্যাকচুয়ালি মানে স্বাধীনভাবে কেউ কিছু লিখতে পারবে এরকম একটা অ্যাক্ট ছিল। ঠিক আছে, মানে যে যা খুশি মতো লিখতে পারবে। কিন্তু পরবর্তীকালে লর্ড লিটন এটাকে বললো কি না, সবাই নিজের ইচ্ছা মতো কোনো কিছু লিখতে পারবে না, ওটা আমাদের কাছে পারমিশন নিয়ে লিখতে হবে। তো এটা করেছিল হচ্ছে লর্ড লিটন, সেটা হলো অপশন নেই। এই সম্পর্কিত যাবতীয় যে ইনফরমেশন লর্ড লিটন, লর্ড রিপন, ডাফিন এবং নর্থ ব্রুক সম্পর্কে লিস্ট করে তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু বইটা এলে একবার করে পড়ে নেবে, সবই ইম্পর্টেন্ট। শীততাপ নিয়ন্ত্রিত যে এসি, সেই এসিতে যে আমাদের ঠান্ডা গ্যাসটা বা ঠান্ডা হাওয়াটা বেরোয়
সেটা কোন গ্যাস থাকে মেইনলি, সেটা হলো জিফ্রয়েড, হিলিয়াম, নিয়ন না ফ্রেয়ন। রাইট অ্যান্সার হবে ফ্রেয়ন। অ্যাকচুয়ালি এসির মধ্যে আমাদের ফ্রেয়ন নামক গ্যাস থাকে, এই গ্যাসটা থাকার ফলে কিন্তু আমাদের ঠান্ডা হাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি বের হয়। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস? ক্লোরিন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড না কার্বন মনোক্সাইড? তোমরা বেশিরভাগই স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা এটার উত্তর অনেকেই কার্বন ডাই অক্সাইড বলবে, যেটার উত্তর কার্বন ডাই অক্সাইড হবে। কিন্তু কার্বন ডাই অক্সাইড অ্যাকচুয়ালি ক্ষতি করে বটে, এটা নিয়ে কোনো ভুল নেই, সবই ক্ষতি করে এখানে যা যা দেওয়া রয়েছে। কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে আমাদের ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাসের জন্য সব থেকে বেশি ক্ষতি হয়, কিন্তু যেহেতু ক্লোরিন গ্যাসের পরিমাণ আমাদের মানে পরিবেশে অনেকটাই কম, সেই কারণে অতটা ক্ষতির সম্মুখীন হয় না ক্লোরিনের দ্বারা। কিন্তু ক্লোরিন গ্যাসে কিন্তু সব থেকে বেশি ক্ষতি সাধন করে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন মোটর গাড়ির হেডলাইট কোন দর্পণ ব্যবহার করা হয়ে থাকে? সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ না বায়োফোকাল? তো আমাদের একটা হচ্ছে লুকিং ভিউয়ার, যেটাতে আমরা পিছনে দেখি, সেটাতে ব্যবহার করা হয়ে থাকে আমাদের উত্তল দর্পণ। আর আমাদের গাড়ির যে হেডলাইট মানে সামনের যে পার্টটা রয়েছে, সেখানে ব্যবহার করা হয়ে থাকে অবতল দর্পণ। অর্থাৎ এখানকার অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন, হাবল কি? হাবল এটা কি অ্যাকচুয়ালি? পারমাণবিক অস্ত্র, একদম স্ট্যাটিকের প্রশ্ন স্টুডেন্ট একটা। পারমাণবিক অস্ত্র, বাদ্যযন্ত্র, মহাকাশের দূরবীক্ষণ না নক্ষত্র? তো রাইট অ্যান্সার হবে আমাদের মহাকাশের দূরবীক্ষণ, একটা দূরবীক্ষণ যন্ত্র যার নাম হচ্ছে হাবল। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা যায়? তোমাদের এখানে দুটো ইয়ে আছে, একটা হলো তোমাদের স্পেকট্রোমিটার, হাইড্রোফোনোমিটার, স্ট্যানোমিটার না হাইড্রোমিটার? তো এর যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের হাইড্রোমিটার। ওকে স্টুডেন্টস, মাথায় রাখবে একটা জিনিস, যে তোমাদের যখন কোনো আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে প্রশ্ন আসবে, তখন তোমাদের এটার উত্তর হবে হাইড্রোমিটার। আর যদি এটাই আমাদের থেকে থাকে যে আমাদের আর্দ্রতা, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি এসে থাকে, যে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি, তখন কিন্তু এটা আমাদের হাইড্রো যেটা রয়েছে এটা খালি হয়ে যাবে আমাদের হাইগ্রোমিটার। ঠিক আছে, এটা হয়ে যাবে তখন হাইগ্রোমিটার হয়ে যাবে। এবারেও আমাদের স্পেকট্রোমিটার, হাইড্রোফোনোমিটার বা স্ট্যাটোমিটার এগুলো যেখানে রয়েছে আমাদের, এগুলোও কিন্তু তোমরা অপশনে পেয়ে যাবে যে কোনটা কি কারণে আমাদের ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ওকে দেন পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? তো এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল, এগুলো সব ডেটা তোমরা পেয়ে যাবে, নো টেনশন। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে বলেছে, তাপ শক্তির মাত্রা কি? ঠিক আছে, তোমাদের তাপ শক্তির মাত্রাটাও যতটা কিনা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু তাপ শক্তির একক। তো মনে রাখবে তাপ শক্তির একক কিন্তু তোমাদের জুল বা ক্যালোরি। এবার এখানে মাত্রাটা চেয়েছে, তো এখানকার সঠিক উত্তর কোনটা হবে? mL2T2, mL2T2 হলো এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে চিথিরাই গাড়ি উৎসব উদযাপন করা হয়েছে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রশ্ন। মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক না তামিলনাড়ু? তো আমাদের 18 নম্বর প্রশ্ন যে রয়েছে সঠিক উত্তর কি হবে আমাদের? তামিলনাড়ু। তোমাদের তামিলনাড়ুর জালিকাট্টু ষাঁড়ের লড়াই, এইটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। চিরধারী গাড়ি উৎসব তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবার তো জালিকাট্টুটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, রোধের একক কি? জুল, কুলম্ব, ওহম না ভোল্ট? তো আমাদের মাথায় রাখবে অপশন সি, আমাদের রোধের একক কি? রোধের একক হচ্ছে আমাদের ওহম, অর্থাৎ অপশন সি হলো এখানকার রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাস সম্বন্ধিত সূত্র নয়, মানে গ্যাস সম্পর্কিত সূত্র না বলেছে? বয়েলের সূত্র, জুলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র না চার্লসের সূত্র? তো মাথায় রাখবে স্টুডেন্টস, এখানে কিন্তু যে আমাদের জুলের সূত্রটা রয়েছে, এই জুলের সূত্র কিন্তু কোনো রকম কোনো গ্যাস সম্পর্কিত সূত্র না, এটা আমাদের শক্তির সূত্রের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমাদের অপশন বি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের মধ্যে কোনটা বেশি ঠান্ডা? মাথায় রাখবে, বরফের মধ্যে -273 ক্যালোরি কেলভিন আমাদের লিন তাপ আমাদের কম থাকে। সেই কম থাকার জন্য যদি নিখুঁতভাবে আলোচনা করা হয়, তাহলে অবশ্যই আমাদের বরফটা হবে বেশি ঠান্ডা তুলনামূলক জলের তুলনায়। কেন হয়? লিন তাপের পরিমাণটা আমাদের কম থাকে। ঠিক আছে, কোথায়? বরফের মধ্যে, জন্য এটা বেশি ঠান্ডা হয়। নিচের কোন বইটি ভিএস নাইপাল দ্বারা লেখা? ইন আ ফ্রি স্টেট অ্যান্ড ডার্কনেস, অ্যান এরা অফ ডার্কনেস, দ্য লস অফ দ্য এলডারো না অল অফ দ্য অ্যাবভ? এর রাইট অ্যান্সার হবে আমাদের অল অফ দ্য অ্যাবভ। মানে ভিএস নাইপালের লেখা যদি গ্রন্থটা বলা হয়, সেটা হলো আমাদের হচ্ছে এখানকার তিনটেই হবে। পরবর্তী প্রশ্ন, যে টুথপেস্টগুলো আমরা ব্যবহার করি সাধারণত তাদের প্রকৃতি কি হয়? আম্লিক, ক্ষারীয়, প্রশমনা, উভধর্মী? তো মনে রাখবে, আমাদের দাঁতের যে পার্টগুলো থাকে যেটা পরিষ্কার করতে সহযোগিতা করে, সেটা করে ক্ষারীয় অংশ।
মানে খাড় যত বেশি থাকবে আমাদের দাঁত কিন্তু পরিষ্কার তত বেশি হবে। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এরপরে আমাদের চলে আসবে ম্যাথের প্রশ্ন, আমাদের চলে আসবে ফটাফট। বলেছে কি আমার এখানে যে বিদ্যারানী দেবী যিনি সম্প্রতি সংবাদে ছিলেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, অন্তর্গত ছিলেন। ঠিক আছে, মানে কোন ওই রিলেটেড খেলার সঙ্গে আর কে যুক্ত ছিল। ঠিক আছে, রাইট অ্যান্সার কি হবে আমাদের মীরাবাই চানু। ঠিক আছে, মীরাবাই চানু হবে সঠিক উত্তর। সম্প্রতি 2024 এবং 25 শিল্প সংস্থা অ্যাসোচেমের সভাপতি হিসেবে কে দায়িত্ব। এই ধরনের প্রশ্ন কিন্তু স্টুডেন্টস অ্যাসোচেম, এসবিআই, নাবার্ড, এদের হেড যারা নিয়োগ হয়, একটা নিয়োগ কিন্তু প্রত্যেক বছর দেবেই দেবে, এটা তোমরা শিওর থাকবে। তো এই ধরনের নিয়োগের উপর একটা প্রশ্ন আসবেই। তো এটা রাইট অ্যান্সার আমাদের কি হবে সঞ্জয় নায়ার। সঞ্জয় নায়ার হবে এখানকার রাইট অ্যান্সার। এই সম্প্রতি 2024-25 শিল্প সংস্থা অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেটা হলো আমাদের সঞ্জীব নায়ার। অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার। তো এই হলো আমাদের 25টা প্রশ্ন জিকের, যেটা আমাদের 4 নম্বর মক টেস্টের মধ্যে রয়েছে, যেটা আমি সম্পূর্ণ ব্যাখ্যা তোমাদের আবারও বলছি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং অবশ্যই আমাদের বইয়ের লিঙ্ক গুলো সবই দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। শুধুমাত্র যে ডাব্লিউপি দেওয়া রয়েছে তা না, কেপি কনস্টেবল বলো, জিএনএম বলো, ম্যাথের বলো, সবই রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দেবে, তাহলে কিন্তু তোমাদের দেরি হয়ে যাবে। তো আমাদের এবার চালু করবো আমাদের অঙ্কের প্রশ্নগুলো। আমি কিন্তু ফটাফট উত্তরগুলো করে দেবো, না হলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কিন্তু মানে উত্তর বলে দেবো, এবং যেগুলো খুব তাড়াতাড়ি করা পসিবল সেগুলোই আমি একমাত্র বলবো, নাহলে কিন্তু অনেকটাই সময় এখানে লেগে যাবে। তো বলেছে কি বৃহত্তম কোন সংখ্যাকে 1356, 1856, আর 2764 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 অবশিষ্ট থাকবে। তোমরা এখানে করবে কি সিম্পল, আমাদেরকে কোন বৃহত্তম সংখ্যা কে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে করব কি সবার আগে আমি এদের গসাগুটাকে বের করব। আই রিপিট, আমি সবার আগে কি করবো এদের গসাগুটাকে বের করব। আমার যে গসাগুটা হবে সেই গসাগুর সাথে খালি আমরা 12 যোগ করব, যোগ করলে আমাদের রাইট অ্যান্সার বেরিয়ে আসবে। অপশন এ হবে সেটা রাইট অ্যান্সার 64। সিম্পল, আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমরা বৃহত্তম সংখ্যা বের করার নিয়মটা গসাগু বের করবো, গসাগুকে যোগ করব 12 দ্বারা, যদি 12 অবশিষ্ট কথা বলেছে তো রাইট অ্যান্সার হবে আমার 64। পরবর্তী অঙ্কটা কি আছে, 0.66 কিউব, 0.1 কিউব, 0.6 স্কোয়ার, 0.66 ইন্টু 0.1 প্লাস 0.1 ইন্টু 0.1, এটা আমাদের কোন সূত্রের মধ্যে পড়বে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমার নিচে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা যদি সিম্পলি আমরা করি তাহলে এ প্লাস বি উপরে থাকবে, আর তার সঙ্গে থাকবে সেম এটাও থাকবে উপরে, এখানেও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবে। এই দুটো কেটে যাবে, মানে এ প্লাস বি হবে রাইট অ্যান্সার। তাহলে কত হবে তোমাদের 67, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1/3.718 সমান সমান 0.261 এত হলে এটা ইকুয়াল টু মান নির্ণয় করো। তার মানে আমার যদি 1 2 3 4 ঘর যদি আমার এগিয়ে যায়, তাহলে আমার সিম্পলি আমার হিসাবটা কি হবে, যদি মানে 4 ঘর 1 2 3 4 মানে 4টা শূন্য যদি আমার এগিয়ে যায়, তাহলে কি হবে, এখানেও আমাদের 4টা শূন্য এর পাশে অ্যাড হবে, আর নিচেও আসবে 4টা শূন্য, কেটে গিয়ে আমার খালি পড়ে থাকবে 2689, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার, এই ধরনের সরলের অঙ্ক কিন্তু স্টুডেন্টস তোমরা পাবেই পাবে, প্রচুর সরলের অঙ্ক পাবে, কমপক্ষে 3 থেকে 4টা। সেটা কিন্তু তোমাদের পরীক্ষার হলে একদম অ্যাকুরেসির সাথে এবং তাড়াতাড়ি করে নিতে হবে, যেভাবে তোমাদের আমি করিয়ে দিচ্ছি। ক্লিয়ার, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2x + 3/18/3 গুণ 4 যোগ 2 ইকুয়াল টু এত হলে এখানে x এর মান কত হবে। সিম্পলি আমরা কি করব, আমরা এখানে ভাগ গুণের যে কারনামাটা আছে ফটাফট আমরা এখানে করে নেব, যাতে করে আমাদের সময় বেশি না লাগে। ক্লিয়ার, তাহলে আমাদের এখানে যদি এখানে কাটাকাটি করে নিতে হয়, যোগের পার্টটাকে লাস্টে করবে, আগে ভাগ আর গুণের পার্টটাকে মিটিয়ে নেবে এবং কোনাকুনি গুণ করে নেবে। সেইটা করলে আমাদের এখানে এক্স এর যে ভ্যালুটা সেটা আমার কত বেরিয়ে আসবে, 131.75 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার ঘনকের গড় কত। ঘনকের গড় মানে আমার এখানে কিউব ফর্মুলার হিসাবটা চেয়েছে। প্রথম 6টা স্বাভাবিক সংখ্যার যদি ঘনকের গড় আমাদের বের করতে হয়, তাহলে সেটা যে রাইট অ্যান্সার বেরিয়ে আসবে সেটা হলো 73.5 হবে এটার আমার সঠিক উত্তর। পরবর্তী আমরা কি বলেছি আমার এখানে, ওকে 31 নম্বর প্রশ্ন, একজন 1600 টাকা দিয়ে একটি বই কিনেছে, এ 10% ক্ষতিতে বি এর কাছে বিক্রি করেছে এবং বি
20% ক্ষতিতে সি এর কাছে বিক্রি করেছে, সি কত দামে বইটা নিয়েছে। তো সিম্পল হিসেবে আমার এখানে 1600 গুণ প্রথমে 10% ক্ষতি, তারপরে 20% ক্ষতি, তাহলে ফাইনালি যে দাম দাঁড়াবে সেটাই হবে 000 শূন্য কেটে গেল, তাহলে এখানে এই শূন্য কেটে গেল, প্লাস এখানে 16 গুণ 72, লাস্টে আমার কত হবে 6 দুগুণ 12 হবে। তার আমার রাইট অ্যান্সার কত হয়ে গেল অপশন সি, মানে আমার হবে 1152 হবে আমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ একা একটি কাজ 7 দিনে করতে পারে, যেখানে বি একটা কাজ 10 দিনে করতে পারে। দুটো, এটা তো জলের মতো অঙ্ক। আমাদের ম্যাথ ক্লাস যারা করছো রেগুলার, এই অঙ্ক করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। মানে 7 10-এর লসাগু কত হবে 70, 70 ভাগ 17, তাহলে অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, এটা তো আমরা রেগুলারই লাস্ট কদিন ধরে আমাদের সময় কার্যেরই অঙ্ক হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা ওখান থেকে গেলে এই অঙ্কগুলো একদম জল ভাতগুলো সময় লাগবেই না এক ফোটাও। পরবর্তী অঙ্ক, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 24 এবং 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবস্থিত থাকে। সিম্পল কি করবে, এই সংখ্যাগুলোর লসাগু বের করে নেবে। যে লসাগু বের করে নিয়ে সেটাকে আমরা কি করব, যোগ করব 3 দ্বারা, করলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে দাঁড়াবে, অপশন বি। অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর, অর্থাৎ 93 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার পার্থক্য হলো 24, ওখানে ওই দুটি সংখ্যার যোগফল হলো 120, নিম্নলিখিত কোনটা দুটি ওই দুটোর অনুপাত হতে পারে। একদম সিম্পল হিসাব, যদি আমাদের দুটো সংখ্যার বড় সংখ্যা বের করতে হয়, সংখ্যা দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর ছোট সংখ্যা বের করতে হলে এই দুটোকে বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। যে সংখ্যাটা বেরোবে সেই দুটোকে আমরা যদি অনুপাতে করি তাহলে আমাদের রাইট অ্যান্সার বেরিয়ে আসবে। তো আমাদের এখানকার রাইট অ্যান্সার কি হবে, অপশন বি 3:2 হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আমাদের একটা সুদের অঙ্ক রয়েছে, যেগুলো পরীক্ষা তো আসবেই আসবে। একটা সুদের অঙ্ক ফেভারিট অঙ্ক থাকে আমাদের ডব্লিউপির ব্যাচের ক্ষেত্রে, সুদের অঙ্ক প্রত্যেক বছর একটা করে আমাদের দেয়। তো কি বলেছে, বার্ষিক 7% হারে 2 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে 2 বছরের বার্ষিক 10% হারে 1000 টাকার উপরে প্রাপ্ত বার্ষিক চক্রবৃদ্ধির দ্বিগুণ হয়। সরল সুদের উপরে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণটা কত। তো আমাদের এখানে খালি সুদের পার্থক্যটা দেখে নিতে হবে, যে আমার এখানে কত বলেছে 7 দুগুণ 14 টাকা, আর এখানে 2 বছরের জন্য বার্ষিক 10% হারে। ঠিক আছে, 2 বছরের জন্য বার্ষিক যদি 10% করে হয়, তাহলে আমার কত হচ্ছে, আমার এখানে 14 টাকা। তো আর এখানে কত বলেছে 1000 টাকার উপরে 2%, মানে 20, তোমার হচ্ছে 20 একে 21 টাকা, 14 আর এখানে 21 টাকা। এইবার এর সাথে কত গুণ করলে আমার গিয়ে সেটা দাঁড়াবে 1000 টাকার উপরে ডবল সুদ। তাহলে আমাদের এখানকার রাইট অ্যান্সার কি হবে, অপশন সি, অর্থাৎ 3000 টাকা, অর্থাৎ 7 হলে 3, হ্যাঁ 3000 টাকা হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, সিম্পলি। আর তোমাদের এভাবে মনে হয় যে না অত ক্রিটিক্যালি আমি এত বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি বুঝতে পারছি না, কি করবে, সরল সুদের সূত্রে ফেলে দিবে, সমান সমান চক্রবৃদ্ধির সুদ ফেলে দেবে, দুটোকে সমান করবে আর ওটার ভ্যালুটাকে এক্স ধরে নেবে। সরল সুদের ক্ষেত্রে যে হিসাবটা রয়েছে ওটাকে এক্স ধরবে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। পরবর্তী প্রশ্ন, কেরোসিন, তোমাদের যে 36 নম্বর প্রশ্নটা রয়েছে এখানে, সেই 36 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে একবার দেখে নাও। এখানে বলেছে কি যে একটি কেরোসিনের মূল্য প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে যদি তার মূল্য তোমার কি হয়, মূল্য যদি এখন 50 টাকা হয়, তাহলে 2 বছর পর কত হবে। একটা সিম্পল অঙ্ক রয়েছে, তো আমাদের এটা কি হবে, 50 গুণ 110 বাই 100 গুণন 110 বাই 100 করলে বেরিয়ে যাবে। রাইট অ্যান্সার অপশন বি 60.5। পরবর্তী প্রশ্ন, দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ওয়াই, এর মধ্যে 40% ভোট বাতিল। ভোটের অঙ্ক কিন্তু স্টুডেন্টস প্রত্যেক বছর একটা করে দেয়। ঠিক আছে, তো বৈধ ভোট পেয়েছে 60%, তাহলে এক্স এর মান কত। তাহলে ধরে নেবে 100টা মোট ভোটার রয়েছে, ওর মধ্যে 40% বাতিল হলে 60 ভোট দিয়েছে। এই 60% মানে 36 জন ভোটার, এবং সেখানে যদি এক্স এর মান নির্ণয় করে তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি 50,000। পরবর্তী অঙ্ক, একটি ঘনকের আয়তন রয়েছে 512 সেমি, এই ঘনক তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে এটা যদি আমরা √/কিউব করে দিই তাহলে বেরিয়ে যাবে। রাইট অ্যান্সার হবে অপশন বি 8 সেমি। একজন ব্যক্তি 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে 7.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তো সময় বের করতে গেলে কি করতে হবে আমাকে, এখানে কিলোমিটারটাকে মিটার করে নেবে এবং এটাকে কত দিয়ে ভাগ করবে, হ্যাঁ 25 দিয়ে ভাগ করবে, দূরত্বের নিচে গতিবেগ বসালে আমার সময় বেরিয়ে আসবে। তাহলে আমার রাইট অ্যান্সার কত হবে, 5 মিনিট। ঠিক আছে, এটাকে 60 দিয়ে ভাগ করলে মিনিটে বেরিয়ে আসবে। পরবর্তী প্রশ্ন, আমাদের 40 নম্বর প্রশ্ন কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। বলেছে কি, একটি সামগ্রীর যে চিহ্ন, হ্যাঁ সেই চিহ্নিত মূল্যের উপরে 2/5 এবং ক্রয় মূল্যের উপরে 4-এর সাথে সমান, এটির বিক্রয়ের উপরে কত 15% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে অর্জিত আনুমানিক লাভের শতাংশ কত।
এটা তোমরা 5-7টা 35 টাকা হিসাব করে নেবে। হ্যাঁ, নিচেরটাকে ধরবে কত, ধরে নেবে যে ক্রয় মূল্য ছিল আমার 3500 টাকা। এই হিসাবে যদি আসো, তার উপরে ডিসকাউন্ট দিয়ে আনুমানিক লাভ আমার যেটা বেরিয়ে আসবে সেটা অ্যাপ্রক্সিমেটলি 22% হবে, অর্থাৎ রাইট অ্যান্সার হবে 21.43% হবে। এটার আমার সঠিক উত্তর। পরবর্তী 41 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বলেছে একটি ট্রেন তার একটি স্থির খুঁটি থেকে 18 সেকেন্ডে এবং একটা সেতু অতিক্রম করতে 44 সেকেন্ড সময় নেয়। সেতুর দৈর্ঘ্য 500-650 মিটার হলে ট্রেনের দৈর্ঘ্য হতো। তাহলে আমার যদি স্থির খুঁটি 18 সেকেন্ড হয় আর সেতু মানে ট্রেন প্লাস সেতু মানে 44 সেকেন্ড হয়, তাহলে এদিকে বাদ দিলে কত হচ্ছে আমার 36-26 সেকেন্ড। এই 26 সেকেন্ডে অতিক্রম করছে শুধু সেতু, মানে হচ্ছে 650। তাহলে 650 গুণন 18/26 যদি করি, তাহলে আমার বেরিয়ে আসবে, শুধু ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে আসবে। তো রাইট অ্যান্সার কি হবে আমার 450 মিটার, অর্থাৎ অপশন সি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, 730 টাকা এমন ভাবে ABC এর মধ্যে ভাগ করা হলো যে A B এর থেকে 50 টাকা বেশি, C A এর থেকে 30 টাকা বেশি পায়। তাহলে C কত টাকা পাবে? তাহলে C যদি আমি x টাকা ধরে নিই, A কত পাবে? আরো 30 টাকা কম। আর কত পাবে? মানে -30 -50 ইকুয়াল টু কত হবে আমার 730 টাকা। এখান থেকে যে এক্স এর ভ্যালুটা আমার বেরিয়ে আসবে, সেই এক্স এর ভ্যালুটাই হবে আমার এখানকার সঠিক উত্তর। তাহলে আমার এখানে এক্স এর ভ্যালু কত হচ্ছে? অপশন ডি, অর্থাৎ 280 টাকা হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, ক্লাসগুলো কিন্তু তোমাদের কিরকম করাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। কাইন্ডলি একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না। আবারও বলি, এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের বইয়ের যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। অবশ্যই কিন্তু সেগুলো নিয়ে তোমরা ধীরে ধীরে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, যাতে করে তোমাদের পরীক্ষা আস্তে আস্তে সঠিক প্রিপারেশন তোমাদের তৈরি হয়ে যায়। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি সংখ্যা 25% এর সাথে 150 যোগের 30% যোগ করলে 75 হয়। মানে এক কথায় আমার কি, এক্স এর যদি আমরা 25% যোগ করি, মানে এক্স এর নিচে 4 বসাই, আর এর সাথে যদি আমরা সাথে 150 এর 30% 45 যোগ করলে কত হবে? 75। তাহলে আমরা কি বলেছে, এক্স এর আমার এখানে ভ্যালু কত হবে? তো আমার এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 120 হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি নল 3 মিনিটে একটি জলাধারের 3-এর 1 অংশ খালি করতে পারে, 7.5 মিনিটে জলাধারটির কত অংশ খালি হবে? তাহলে এটা সিম্পল হিসাব করবে। ঠিক আছে, তোমার 1-এর 3 গুণ এখানে কত হবে? 7.5, আর নিচে আসবে 7.5, আর উপরে চলে যাবে কত হচ্ছে আমার 3। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 5-এর 6 অংশ। ঠিক আছে, 5-এর 6 অংশ এটা আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? দুটি সংখ্যার অনুপাত কত আছে আমার? 7-এর 10, 7:10। দুটার অনুপাত 69 হলে বড় সংখ্যাটা কত? তাহলে নিয়মটা কি, এদের গ্যাপ কত আছে? 3 মানে 69, 1 মানে 23, তার মানে 10 মানে কত হবে আমার? 230। অপশন এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী পিতা পুত্রের অঙ্ক, যেটা তোমাদের প্রত্যেকবার আমরা পরীক্ষা আসতে দেখতে পাই। কি বলেছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 4 গুণ হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত? এটা সিম্পলি আমরা কি করবো? এটা আমরা সিম্পলি অপশন টেস্টে করবো। অপশন টেস্টে করলে এটা আমার রাইট অ্যান্সার বেরিয়ে যাবে 54। 54কে পিতার বয়স ধরে পুত্রের বয়স হিসাব করবে, একদম রাইট অ্যান্সার বেরিয়ে আসবে। পরবর্তী প্রশ্ন, 3টি সংখ্যার অনুপাত এত হলে বৃহত্তম সংখ্যা কত? তাহলে এই তিনটার আমার কত হবে? 6 ইকুয়াল টু কত হচ্ছে আমার এখানে 12। তাহলে যদি 1 মানে কত হবে? 2। তাহলে এখানে যদি আমি করি, তিনটা যদি এখানে তাদের এসসিএফ বলেছে, ও সিম্পল দেওয়াই আছে, এলসিএম বলেনি। 3-36, বড় সংখ্যার সঙ্গে গসাগুটাকে গুণ করলেই বড় সংখ্যা বেরিয়ে আসবে। অপশন সি 36 হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি মোটর আরোহী এ থেকে বি এর স্থানে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যান এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসেন। আরোহীর গড় গতিবেগ কত? এর যে সিম্পল একটা হিসাব রয়েছে, হিসাবটা কত আছে? 2xy/x+y। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে আমার কত হবে? 20 আর 30 50, নিচে আছে 25, অর্থাৎ আমার এখানকার রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, অর্থাৎ 24 কিলোমিটার হবে এখানকার সঠিক উত্তর। কোন ত্রিভুজের ট্রায়াঙ্গেলের 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং x - 2 11 ডিগ্রি হলে x এর ভ্যালুয়েশন এখানে কত হবে? আমার এখানে x এর ভ্যালু যেটা আছে সেটা হলো অপশন বি, অর্থাৎ 33 হবে আমার এখানকার সঠিক উত্তর। এবং আজকের যে লাস্ট কোশ্চেন কি বলেছে? a এর 90% ইকুয়াল টু b, আর a এর 30%, আর b সমান a 2x% হলে x এর ভ্যালু কত? এটাকে সিম্পলি আমরা যদি অপশনে আনি, তাহলে এখানে যদি হিসাবটা আমরা এখানে ক্যালকুলেশনটা করে নিই, তাহলে দেখতে পাবো রাইট অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 150 হবে এখানকার সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে? পরবর্তী অঙ্কটা রয়েছে আমাদের রিজনিং এর উপরে। রিজনিং এর এখানে কি বলেছে? বি এ 2500 ইকুয়াল টু জেড ওয়াই। দেখো এখানে কি বলেছে? উল্টা সংখ্যা, হ্যাঁ, এ বি এবং তার উল্টো হচ্ছে জেড ওয়াই, ডিসি তার উল্টো ওয়াই এক্স, তারপরে এফির উল্টো হলো ভি, এই করে হিসাবটা করেছে। তো আমার এখানে যেটা বলছে, এই 4 নম্বরে গিয়ে প্রশ্নবোধক চিহ্নটা রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের 51 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 51 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, অর্থাৎ 8G 400TS হবে রাইট অ্যান্সার।
সাইনগুলোর পরে সাইন চেঞ্জের একটা অঙ্ক রয়েছে, কি বলেছে, এটা ইকুয়াল টু ভাগ, এটার মানে যোগ, এটার মানে বিয়োগ, এটার মানে গুণ। তো এই মানগুলো আমরা বসাবো, সবার আগে ভাগের কাজ করবো, তারপরে গুণের কাজ করবো। করলেই আমরা দেখে নিতে পারবো যে আমার রাইট আনসার কি হবে 52 নম্বরে অপশন সি, অর্থাৎ 16 হবে আমার এখানকার সঠিক উত্তর। ওকে, পরবর্তী অঙ্কটা আমাদের কি বলেছে, 53 নম্বর অঙ্ক। এক পুরুষকে দেখিয়ে আরতি বলল, এই ভদ্রলোকের এই স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা, পুরুষটি মহিলার কে হন? এটা তোমরা যদি নিজেদের সঙ্গে তুলনা করো, সব থেকে তাড়াতাড়ি আমার উত্তরটা বেরিয়ে যাবে। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, এ স্বামী। নেক্সট আর একটা আমাদের মানে সম্পর্ক রিলেশনশিপের অঙ্ক। এ হলো এম এর কন্যা, বি হলো এক্স এর স্বামী, এম হলো বি এর মা, এক্স হলো জেড এর মা, পি হলো জেড এর বোন, তাহলে এ পি এর কে হবে? এই আমাদের এখানে প্রশ্ন করেছি। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের পিসি। ঠিক আছে, যেটা হবে পিসি হবে আমার সঠিক উত্তর। নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি বের করো। এখানে আমার কত আছে, 11কে যদি আমরা এখানে কিউব করি তাহলে আমার এটা বেরিয়ে আসবে। সেম অ্যাজ যদি আমরা 12 এখানে করি তাহলে 12 করলে আমার এখানে কত বেরিয়ে যাবে, ঠিক আছে, 32, 132 বা 11 গুণে, হ্যাঁ 11কে আমরা যদি এখানে গুণ করি প্লাস 1, মানে 11 কিউব প্লাস 1, 12 যদি আমরা কিউব করি তার সাথে যদি প্লাস 1 আমরা করি তাহলে রাইট অ্যান্সার কি হবে, অপশন সি 1769 হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নে বিকল্পটা বের করো। এ বি সি ডি হলে এ ওয়াই, যদি ডাব্লিউ এক্স আমার হয়ে থাকে তাহলে রাইট অ্যান্সার আমার কি হবে, অপশন বি ওয়াই জেড হবে এখানকার রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, আর এর মনে আছে তার জন্মদিন 5 মে আগে, আর এর বোনের মনে তার জন্মদিন 3রা মে পরে, তো সিম্পল হিসাব 4 তারিখে তার ছিল জন্মদিন। ঠিক আছে, কেন মাঝখানেই হবে, আগে এবং পরে বলাই আছে। পরে যে প্রশ্নগুলো পড়েছে তিনটা অন্যটার থেকে আলাদা, তো কোনটা আলাদা আমার এখানে বের করতে বলেছে। এ বি জি জে, এম পি এস ভি, ই জি ই এইচ জে এন, এল ও আর ইউ, এদের মধ্যে আমাদের আলাদা কোনটা আছে? তো আমাদের অপশন সি ই এইচ জে এন হবে আমার এখানকার আলাদা। এই মাসের গুলোর মধ্যে প্রত্যেকটা 31 মাস এক্সেপ্ট ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারি হবে এটা আমার সঠিক উত্তর। এবারে এটাকে অপশন দিয়ে সাজাতে বলেছে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট হতে পারে, সেটা আমাকে অপশন দেখে অবশ্যই বুঝতে হবে। তো আমার এই 60 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে, অপশন সি 3, 1, 4, 2। প্রথমে হবে সবচেয়ে ছোট চিল্কা, তারপরে হবে ব্রহ্মপুত্র, তারপরে হবে বঙ্গোপসাগর, তারপরে মহাসাগর আটলান্টিক। এখানেও একই জিনিস বলা হয়েছে, এখানে সংখ্যাগুলোকে ইজোটি দিয়ে আমরা আগে সবার আগে বের করে নেব, ছোট বড়ের যে হিসাবটা আছে সেটা আমরা করে নেব। তাহলে এখানে যে বিসি জি এইচ এল এম যদি হয় তাহলে তার পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা কত হবে আমার কিউ আর, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের 62 নম্বর প্রশ্নটা কি বলেছে, সবগুলো গুণ করে করে এগিয়েছে, ঠিক আছে, সবগুলো গুণ করে করে এগিয়েছে, তাহলে আমাকে রাইট অ্যান্সার কি হবে, 64 হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী একটা বিকল্প বলেছে যে আমার এখানে সব কলমে পেন্সিল আর কোনো পেন্সিল ইরেজার নয়, বলছে সব পেন্সিল ইরেজার না, তাহলে আমার এখানে কোনটা ঠিক বা কোনটা ভুল আমার এখানে বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে 63 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটার অপশনে আমার কি হবে, যে আমার এ আর বি দুটোকেই অনুসরণ করে, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। নিচে বলেছে এখানে মিলাতে বলেছে যে কোন সংখ্যাটা মেলালে, মানে মাঝখানে কোনটা বসাতে হবে, এই যে এটা 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 যোগ বিয়োগ গুণ করে বিভিন্ন ভাবে দেওয়া রয়েছে। তো আমার এখানকার যে রাইট অ্যান্সার কি হবে, অপশন বি, প্রথমে বসাতে হবে ভাগ, তারপরে বসাতে হবে হচ্ছে যোগ, তারপরে হবে সমান সমান। পরবর্তী বলেছে এখানে নির্দিষ্ট করে ল্যাঙ্গুয়েজে সবগুলো এই সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল, তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর আমার যোগফল কত হবে, এই সংখ্যাগুলোর আমার যোগফল হবে অপশন বি 100 হবে এখানকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, মায়া বলল আমার মা রঞ্জিত ভাইয়ের বোন, মায়ার সাথে সম্পর্ক কেমন? তাহলে মায়ার সাথে তাহলে তার সম্পর্কটা কি এস্টাবলিশ হবে আমার এখানে, মামা, অত অপশন বি হবে এখানকার আমার রাইট অ্যান্সার। 5টি মেয়ে একটি শাড়িতে বসে আছে, সুধা পদ্মার কাছে বসে আছে কিন্তু তাপ্তির কাছে নয়, কৃষ্ণা বসে আছেন রমার সবচেয়ে কাছে, যিনি বাম প্রান্তে বসে আছেন, তপতি বসে আছে ডান প্রান্তে। এটা আমাকে হিসাব করতে, এভাবে আমাকে রো করে সাজিয়ে আমাকে হিসাব করে নিতে হবে। এই হিসাব যদি করি তাহলে শাড়ির মাঝখানে কে বসে আছে যদি এটা বের করি তাহলে রাইট অ্যান্সার হবে আমার এখানে পদ্মা, অপশন বি হবে রাইট অ্যান্সার। একটা কোড ল্যাঙ্গুয়েজে ডেলিভারেশন ইকুয়াল টু এটা লেখা রয়েছে, যে কোন কোড ল্যাঙ্গুয়েজে ইনফরমেটিভ হবে, তো যদি ইনফরমেটিভ আমরা বের করতে তাহলে রাইট অ্যান্সার কি হবে আমার অপশন সি, এটা হবে আমার এখানকার সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন আবার কি রয়েছে দেখে নাও। 69 নম্বর প্রশ্ন, এইখানে একটা আয়না স্থাপন করা হয়েছে, এই আয়নাটা যদি ওই পারে যায় তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে, সবসময় কাছেরটা কাছে হবে আর দূরেরটা দূরে হবে। এই ফর্মুলাটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার এখানকার কোন ইয়েটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে, আমার রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন
অপশন ডি হবে আমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? এটা হবে আমার অপশন ডি। এই প্যাটার্নটা এদের সাথে কোনটা বসালে আমার মিলবে? আমরা দেখতেই পাচ্ছি আমার এখানে একটা এরকম হবে, এরকম হবে, এবং আমাদের এটা মিলে যাবে। এই প্যাটার্নটা আমরা কোথায় রয়েছে? আমাদের অপশন মাঝখান দিয়েও তো একটা থাকবে, তাই না? এটা হবে অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন। এখানে দেখতে হবে কমন কোনটা আছে, কমন ধরে এগোতে হবে। এখানে বলেছে আমার 5-এর উল্টো দিকে আমার কি থাকবে, যে 5-এর উল্টো দিকে আমার কি হবে? আমি যদি হিসেব করে আমি যদি ঘুরাই, যে 5-এর উল্টো দিকে আমার কোন সংখ্যাটা আসছে? 5-এর উল্টো দিকে আসছে অপশন বি, 1 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ সবগুলোই মিল আছে, তাহলে 1-এর সাথে কোনো 5 তো দেখতে পাওয়া যাচ্ছে না, সবগুলোতে কমন কি আছে? আমার এখানে কমন আছে 1, তো আমার এখানকার রাইট অ্যান্সারও আমার একই হবে। নিচের প্রশ্নগুলোর মধ্যে মা, বাবা এবং সে মায়েরা, বাবারা, তো অপশন সি হবে এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী 73 নম্বর প্রশ্ন। এই যে আকারটা রয়েছে এটা কোনটার সাথে এমবেড করা রয়েছে? এইগুলোর মধ্যে কোনটাতে আমার রয়েছে এটা আমাকে খুঁজে বের করতে বলেছে। তো আমার যে 73 নম্বর প্রশ্নটা রয়েছে, 73 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশন বি, এটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলেছে যদি এরকম করে ভাঁজ করে যদি দুটো ফুটো করা হয়, তাহলে সেই ফুটোগুলো থেকে সেখানে কোনটা আসবে? সেটা হবে অপশন ডি। কারণ যখন এখানে 2টা থেকে ওখানে হবে 4টা, 4টা থেকে 8টা, তো 8টা আমার এখানেই রয়েছে। ওকে, এবং আমাদের আজকে রিজনিং এর যে লাস্ট প্রশ্নটা কি রয়েছে? আমাদের বলা হয় যে প্রবলেম ফিগার এখানে দেওয়া রয়েছে, সলিউশন ফিগার মানে এখানে দেওয়া রয়েছে। যে 75 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, অর্থাৎ এইটা হবে আমার এখানে সঠিক উত্তর। পরবর্তীতে দেখো এখানে ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে, ব্যাখ্যাগুলো তোমরা যখন বইটা নেবে তখন তোমরা অবশ্যই ব্যাখ্যাগুলো পড়ে নেবে, নাহলে কিন্তু অনেকটা বাদ চলে যাচ্ছে তোমাদের। এখানে বলেছে দ্য কান্ট্রি ডিসিপ্লিন অ্যামং দ্য পিপল ইজ কল্ড, মানে যদি ইজ কল্ড এর পরে আমাদের কি হয়? কল্ড এর পরে সবসময় কিন্তু হয় আমার ফর, তাহলে কল্ড ফর হবে রাইট অ্যান্সার, অপশন বি হবে রাইট অ্যান্সার। হুম ওভার, এবারে একটা এরর কারেকশনের পার্ট বলেছে, হুম ওভার ডাজ নট কাম ইন উইল নট বি অ্যালাউড টু মার্ক ইন হিজ প্রেজেন্স ইন দ্য ক্লাস স্পট দ্য এরর। তো আমার এখানে কোন পার্টে আছে? পার্ট 1-এ। হুম ওভার না, এটা হবে আমার এখানে হাউ এভার। ঠিক আছে, এগুলোরও ব্যাখ্যা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, তো ওগুলো ডেসক্রিপশন পার্টটাতে আমাদের। পরবর্তী প্রশ্ন, অ্যাজ ড্যাশ অ্যাজ মিরার্স, তাহলে অ্যাজ তোমার হচ্ছে মানে একই রকম হুবহু দেখতে, হুবহু যে বিষয়টা থাকে সেটাকে বলে ক্যান্ডিড। অ্যাজ ক্যান্ডিড অ্যাট মিরার্স, এটা একটা প্রুভ, এটা একটা। In the following question, out of the 4 alternatives, choose the everyone is correctly meaning. So, idiom phrase to leave no stone unturned. তো এই কথাটা তোমাদের মানে কি? এই কথাটা মানে হচ্ছে টু ট্রাই আটমোস্ট, মানে খুবই চেষ্টা করা। I can not cop up with, ঠিক আছে, cop up with সবসময় আমাদের হয়ে থাকে, তো cop up এখানে আপের তো এখানে দেওয়া নেই, যে cop with হবে এখানে সহ্য করা। ঠিক আছে, রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের? 81 নম্বর প্রশ্নটা দেখে নাও। এখানে সব উত্তর তোমরা পেয়েই যাবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। হি হ্যাজ নো কন্ট্রোল, কার উপর? নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। নিজের উপরে যদি কন্ট্রোল না থাকে তাহলে সেটাকে কি বলা হয়? ওভার। কার উপরে কারো কন্ট্রোল না থাকে ওভার বলা হয়। এই ডিটারমাইন্ড ড্যাশ গোয়িং হোম, তো ডিটারমাইন্ডের সঙ্গে যে অ্যাপ্রোপ্রিয়েশন হয় সেটা হয় অন, ডিটারমাইন্ড অন ফর গোয়িং হোম। সিনোনিম যেটা বলছে প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে হচ্ছে একদম প্রমুখ যদি বলা হয়। ঠিক আছে, তাহলে প্রমুখ যদি বলা হয় তাহলে প্রমিনেন্টের সঙ্গে এখানে কোনটা হবে? আমার এখানে ভিজিবল, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট বলে চেঞ্জ দ্য ভয়েস, আ কাপ অফ টি বিগানস আর ডে, তাহলে এখানে যদি এখানে ইয়ে করা হয়, এখানে যদি এখানে ভয়েস চেঞ্জ করা হয় তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন বি। আর ডে ইজ বিগান উইথ দ্য কাপ অফ টি, এখানে বিগান, এখানে দেখো এখানে বিগিনস আছে, ঠিক আছে, এটা খালি বিগান হয়ে যাবে, ইজ বিগান হয়ে যাবে, এখানে থার্ড ফর্ম খালি চলে আসবে ভয়েস চেঞ্জে। আর এখানে লাস্ট কোশ্চেন কি আছে? আই অ্যাম কনভার্সেন্ট ড্যাশ দ্য রুলস অফ দ্য রোড, তো কনভার্সেন্টের সময় সবসময় উইথ, এখানে উইথ হবে আমার এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের যে ক্লাসগুলো হলো 85টা কোশ্চেন 4 নম্বর মক টেস্টে, এটা কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম ফুললি। ওকে, এবার এটা তোমাদের কাজ থাকবে কি? জাস্ট তোমরা খালি ভিডিওগুলোকে ফটাফট শেয়ার করবে, এবং এর যে পার্টগুলো রয়েছে সংক্ষিপ্ত উত্তর এবং ব্যাখ্যা সহ উত্তর, যেটা আমাদের এই বইয়ের মধ্যে রয়েছে সম্পূর্ণটা কিন্তু এর মধ্যেও তোমরা গোড়াটা পেয়ে যাবে। তো ফটাফট তোমরা যদি মনে করো যে ফ্লিপকার্ট, অ্যামাজন বা মেশো থেকে নেবে, সেখান থেকে নিতে পারবে। যদি মনে করো যে না তোমরা গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, সেটাও নিতে পারবে। তোমরা যদি আমাদের কোচিং এর থ্রু অ্যাডমিশন নিতে চাও তাহলে জাস্ট খালি 7384198320 এই নাম্বারে যোগাযোগ করবে। এটা আমাদের কোচিং এর নাম্বার, যার হেড অফিস রয়েছে বালুঘাট আবাসিক, এবার তো গঙ্গারামপুর, তপন, মুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদায়ও রয়েছে। তোমরা এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের আবাসিক কোচিংও অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন নিতে পারবে, যেখানে কিন্তু আমাদের WEP, KP, SSC, GD, RPF, SSC যে সকল PSC এর এক্সামগুলো সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু কন্টিনিউ চলছে। তো ডিয়ার স্টুডেন্টস,
আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই, কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে আশা করি। তো কাইন্ডলি তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না, তোমাদের জন্য কিন্তু এত কিছু করা, তো তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।